দেরি না করে চলুন ঘটনা শুরু করি। আমাদের আজকের ঘটনা শেয়ার করেছেন আরাফাত মিয়া, যিনি আমাদের দাদার সমতুল। উনি যখন আমার কাছে এই ঘটনাটি বলেছিলেন তখন তার চোখের মণিগুলো বারবার স্থির হয়ে যাচ্ছিল। 2001 সালের সেই হাড় কাঁপানো দিনগুলোর কথা বলতে গিয়ে তার গলার স্বর মাঝে মধ্যেই বুঝে আসছিল। তিনি চেয়েছিলেন তার জীবনের এই বিভীষিকা যেন মানুষ জানুক। উক্ত ঘটনার প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলের এক নিভৃত গ্রাম মধুপুর, জেলা গাইবান্ধা, থানা গোবিন্দগঞ্জ। 2001 সালের সেই সময়টাতে গ্রামটিতে বিদ্যুৎ পৌঁছায়নি তখনও। চারদিকে শুধু বাঁশঝাড় আর বিশাল বিলের বুক চিরে যাওয়া মাটির রাস্তা। সেখানেই বাস করতেন আরাফাত মিয়া। অত্যন্ত সজ্জন এই মানুষটির জীবনে সুখ বলতে ছিল তার সাজানো গোছানো পরিবার। কিন্তু একটা দীর্ঘশ্বাস তাকে তাড়িয়ে বেড়াতো। তার একমাত্র ছেলের বিয়ের 5 বছর কেটে গেলেও কোনো সন্তান আসছিল না। আরাফাত মিয়া বললেন যে, বাবা, মানুষ যখন দিশেহারা হয় তখন সে তার হিতাহিত জ্ঞানটুকু হারিয়ে ফেলে। তেমনি ছেলের গড়ে নাতি দেখার তীব্র লালসায় তিনি দ্বারস্থ হয়েছিলেন এক জটাধারী তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিক তাকে একটি তাবিজ দিয়ে বলেছিলেন, বংশ রক্ষা হবে ঠিকই, কিন্তু এর বিনিময়টা হবে ভয়াবহ। প্রকৃতি যা দেয় সময় হলে তার সুদে আসলে ফেরত নেই। সেই তান্ত্রিকের ক্রূর হাসি সেদিন আরাফাত মিয়া বুঝতে পারেননি। ঠিক 1 বছর পর তার ছেলের গড়ে জন্ম নিল এক ফুটফুটে ছেলে সন্তান। নাম রাখা হলো কাঞ্চন। কাঞ্চনের মায়াবী চোখ আর হাসিতে পুরো বাড়ি মুখরিত হয়ে থাকত। কিন্তু আরাফাত মিয়া জানতেন না এই আনন্দ ছিল এক রক্তজ্জ্বল করা চুক্তির শুরু মাত্র। ঘটনাটি শুরু হয় কাঞ্চনের প্রথম জন্মদিনের ঠিক 10 দিন আগে থেকে। শীতকাল তখন সবে জাঁকিয়ে বসেছে। কুয়াশার চাদরে ঢাকা গ্রামটা যেন প্রতি রাতে একটা মরণ শীতল কবরে পরিণত হয়। প্রথম রাতে গড়িতে তখন রাত ঠিক 2টার মতো বাজে। গ্রামের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ এক অদ্ভুত শব্দে আরাফাত মিয়ার ঘুম ভাঙে। একটা ইঞ্জিনের শব্দ, খুব ধীর এবং খুব ভারী। মনে হচ্ছিল যেন লোহার চাকায় কেউ রক্ত পিষছে। শব্দটা ক্রমেই তাদের উঠোনের কাছে এসে থামল। আরাফাত মিয়া জানালা দিয়ে বাইরের ঘন কুয়াশার দিকে তাকালেন। তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তাদের উঠোনের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে একটা সাদা রঙের জরাজীর্ণ লাশবাহী গাড়ি, আর গাড়ির কাঁচগুলো কালো কাপড়ে ঢাকা, কিন্তু ভেতর থেকে একটা নীলচে আভা চুয়ে চুয়ে বের হচ্ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো গাড়িটার চারপাশ দিয়ে বাতাসের কোনো শব্দ নেই। ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত থেমে গেছে। আরাফাত মিয়া ঘর থেকে বের হওয়ার জন্য বেকুল হয়ে উঠলেন। তার মনে হলো গাড়িটি যেন তাকে ডাকছে। তিনি যখন পা টিপে টিপে উঠোনে গিয়ে দাঁড়ালেন, দেখলেন গাড়ির চালকের আসনে কেউ নেই, কিন্তু পেছনের পাল্লাটা সামান্য খোলা। সেখান থেকে এক পচা উৎকট গন্ধ নাকে এলো। হঠাৎ বাতাসের ঝাপটার মতো একটা কণ্ঠস্বর তার মগজের ভেতর প্রতিধ্বনিত হলো। তবে এটা কোনো মানুষের কণ্ঠ নয়, যেন সহস্র বছরের পুরনো কোনো পিশাচের ফিসফিসানি। আরাফাত, চুক্তির সময় ঘনিয়ে এসেছে। কাঞ্চন আমাদের রক্ত, ওকে ফিরিয়ে দাও। কাঞ্চনকে আমাদের হাতে তুলে দাও, নইলে এই গাড়ি খালি ফিরবে না। আরাফাত মিয়া থরথর করে তখন কাঁপছিলেন। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। তিনি দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। পরদিন সকালে যখন বাড়ির অন্যদেরকে বললেন, কেউ তার কথা তখন বিশ্বাস করল না। তার ছেলে আর পুত্রবধূ হেসেই উড়িয়ে দিল। বলল, বাবা, আপনার বয়স হয়েছে, রাতে হয়তো দুঃস্বপ্ন দেখেছেন, ওই আর কি হবে।
এ বলে আরাফাত মিয়াকে আশ্বস্ত করলেন। কিন্তু আরাফাত মিয়া জানতেন ওই লাশবাহী গাড়িটা সত্যি ছিল, কারণ পরদিন সকালে তিনি তাদের উঠোনের ধুলোয় টায়ারের দাগ দেখতে পাননি ঠিকই, কিন্তু সেখানে পড়েছিল পচা রজনীগন্ধা ফুলের স্তূপ, যে ফুল সাধারণত লাশের খাটিয়ায় দেওয়া হয়। তারপর থেকে শুরু হলো এক বিভীষিকাময় 10 দিনের প্রথম দিন। এর পরের দিন আবারও রাত ঘনিয়ে আসে। আরাফাত মিয়ার জন্য প্রতিটি সেকেন্ড ছিল একটি যন্ত্রণার পাহাড়। প্রথম রাতে তিনি লাশবাহী গাড়িটি দেখে আসার পর থেকে তিনি আর চোখ বুঝতে পারেননি। তার মনে হচ্ছিল বাড়ির চারপাশের বাতাসটা কেমন যেন ভারী আর আটালো হয়ে গেছে। ওই দিন রাতে কাঞ্চন তার মা বাবার মাঝখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। আরাফাত মিয়া তার ঘরের চৌকিতে বসে তাসবিহ গুনছিলেন, কিন্তু তার কান ছিল বাইরের মাটির রাস্তার দিকে। রাত ঠিক 2টা বাজে তখনই আবার সেই শব্দ শোনা গেল। ইঞ্জিনের সেই ঘড়ঘড় আওয়াজটা এবার আরও স্পষ্ট, যেন যমদূত আর জংদলা রথ নিয়ে ঠিক জানালার নিচেই এসে দাঁড়িয়েছে। আরাফাত মিয়া সাহস সঞ্চয় করে জানালাটা সামান্য ফাঁক করলেন। কুয়াশা এত ঘন যে হাতের তালুও দেখা যায় না, কিন্তু সেই কুয়াশার বুক চিরে সাদা লাশবাহী গাড়িটি নিঃশব্দে ভেসে আসছে। এবার গাড়িটা শুধু এসে থামলই না, পেছনের দরজাটা ক্যাচক্যাচ শব্দে ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে কোনো মানুষের অবয়ব বের হল না, বরং বেরিয়ে এলো এক দলা জমাটবদ্ধ কালো ধোঁয়া, যা মুহূর্তেই এক দীর্ঘাকার পিশাচের রূপ নিল। সেই পিশাচের কোনো অবয়ব নেই, শুধু দুটো গর্তের মতো চোখে জ্বলছে দিকি দিকি নীল আগুন। সেটি জানালার একদম কাছে চলে এলো। কাচের ওপাশে তার পচা একটি গন্ধে আরাফাত মিয়ার নাকে ভীষণভাবে বিচ্ছিল। পিশাচটি তার লম্বা নখ দিয়ে কাচে এক বীভৎস শব্দ করে আঁচড় কাটতে শুরু করলো। আরাফাত মিয়ার কানে আবার সেই বিকট কণ্ঠস্বর বেজে উঠল, আরাফাত, তান্ত্রিকের রক্তঋণ শোধ করার সময় শেষ হয়ে আসছে। কাঞ্চন আমাদের বীজ, আমাদের অংশ। ওকে ওই গাড়ির অন্ধকার কফিনে শুইয়ে দাও। দেখছো না গাড়িটা কত শূন্য? ওটা কাঞ্চনের জন্যই অপেক্ষা করছে। আরাফাত মিয়া এই কথাগুলো শোনার পর তিনি আর্তনাদ করে উঠলেন, না, ও ছোট বাচ্চা, ও তোমাদের কি ক্ষতি করেছে? আমাকে নিয়ে যাও, তোমরা ওকে ছেড়ে দাও। তখন পিশাচটি অট্টহাসি দিয়ে উঠল। সেই হাসির শব্দে ঘরের কোণে রাখা মাটির প্রদীপটি দপ করে নিভে গেল। পিশাচটি বলল, তোর রক্ত আমাদের তৃষ্ণা মেটাবে না রে। আমাদের চাই ওই নিষ্পাপ প্রাণ, যাকে তুই তান্ত্রিকের দয়ায় ভিক্ষা নিয়েছিস। আর মাত্র 9 রাত, তারপর আমরা ওকে ছিনিয়ে নেব। পরদিন সকালে আরাফাত মিয়া যখন পাগলের মতো তার ছেলেকে বললেন, বাবা, কাঞ্চনকে এই বাড়ি থেকে সরিয়ে ফেল, ওরা ওকে নিয়ে যাবে, তখন তার ছেলে রেগে গিয়ে বলল, বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? লাশবাহী গাড়ি এই গ্রামে আসবে কোত্থেকে? রাস্তা তো ভাঙা, এইখানে বেনেই চলতে পারে না ঠিক মতো, আর আপনি বলছেন যে লাশবাহী গাড়ি আসবে। তখন আরাফাত মিয়ার ছেলে তার কথা বুঝেনি এবং তাকে উল্টাপাল্টা বুঝিয়ে দিল। আরাফাত মিয়া দেখলেন যে বাড়ির অন্য কারো কানে সেই বিকট ইঞ্জিনের শব্দ পৌঁছায় না, কেউ সেই পচা রজনীগন্ধার গন্ধও পায় না। কিন্তু তিনি যখন কাঞ্চনের ঘরে ঢুকলেন, দেখলেন জানালার কাচের বাইরে কেউ একজন আলকাতরা দিয়ে লম্বা 3টা আঁচড় কেটে দিয়ে গেছে, আর কাঞ্চনের গলার তাবিজে একটা অদ্ভুত কালো ছোপ পড়েছে। কাঞ্চন তার দাদাকে দেখে খিলখিল করে হাসলো, কিন্তু সেই হাসির আড়ালে আরাফাত মিয়া দেখতে পেলেন আসন্ন মৃত্যুর ছায়া। তিনি বুঝতে পারলেন পিশাচটি প্রতিদিন কাছে আসছে,
সে শুধু কাঞ্চনকে চায় না, সে চায় আরাফাত মিয়াকে মানসিকভাবে পঙ্গু করে দিতে। 10 দিনের এই খেলায় আজ দ্বিতীয় দিন শেষ হলো। সামনে আরো 8 রাত। প্রতি রাতে লাশবাহী গাড়ির দরজাটা একটু একটু করে আরো বেশি খুলতে শুরু করেছে। তারপর আবারও ওই দিন রাত গনিয়ে আসে। রাত তখন মধ্যরাত হয়ে এসেছে। চারপাশটা যেন হঠাৎ করেই পাথরের মতো নিথর হয়ে গেল। বাতাসের শো শো শব্দ নেই, গাছের পাতার নড়ন নেই। আরাফাত মিয়া তার ঘরের কোণে বসেছিলেন, হাতে একগাছি মোটা লাঠি। হঠাৎ তিনি শুনতে পেলেন সেই পরিচিত ইঞ্জিনের গোঙানি। গড় 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 শব্দটা যেন মাটির নিচ থেকে উঠে আসছে। এবার সেই লাশবাহী গাড়িটি একদম জানালার গা ঘেঁষে এসে থামল। জানালার পাতলা পর্দার উপর দিয়ে আরাফাত মিয়া দেখতে পেলেন একটি দীর্ঘ ছায়া। সেই ছায়াটি মানুষের মতো নয়, বরং তার হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং আঙুলের ডগায় দাঁড়ালো নখ। পিশাচটি আজ আর ফিসফিস করে কথা বলল না। তার কণ্ঠস্বর এবার বজ্রপাতের মতো আরাফাত মিয়ার মগজে আছড়ে পড়ল। পিশাচটি তার কুৎসিত হাতের তালু দিয়ে জানালার কাঁচে প্রচণ্ড জোরে আঘাত করল। কাঁচটা চড়চড় করে ফেটে গেল, কিন্তু ভাঙল না। জানালার ওপাশ থেকে ভেসে এলো সেই অভিশপ্ত বাণী, আরাফাত, তোর সময় ফুরিয়ে আসছে, আমাদের ধৈর্য পরীক্ষা করিস না। এই গাড়িটা খালি রাখা আমাদের স্বভাবে নেই। আজ আমরা ফিরে যাচ্ছি, কিন্তু মনে রাখিস, এটা মায়া নয়, এটা আমাদের শেষ সতর্কবার্তা। তুই যদি স্বেচ্ছায় ওই কাঞ্চনকে আমাদের হাতে তুলে না দিস, তবে কাল থেকে কয়েকদিন আমরা আসবো না। কিন্তু ঠিক নবম রাতে যখন ফিরব, তখন শুধু কাঞ্চনকে নয়, তোর পুরো বংশকে রক্ত দিয়ে এই লাশবাহী গাড়ি ধুয়ে দেব। পিশাচটি আরও বললেন যে যদি তারা বাধা দেওয়ার চেষ্টা করে, তবে পুরো বাড়িটাই যেন একটি জীবন্ত কবরস্থানে পরিণত করবে, এবং প্রতিটি দেয়ালে থেকে রক্ত ঝরবে এবং কেউ সূর্যোদয় দেখতে পাবে না। অদ্ভুতভাবে সেই রাতের পর টানা 5-6 দিন আর কোনো শব্দ শোনা গেল না। গ্রামটা যেন স্বাভাবিক হয়ে গেল। আরাফাত মিয়া সবাইকে হাত জোর করে অনুরোধ করলেন যেন কাঞ্চনকে নিয়ে তারা বাড়ি ছেড়ে পালায়। কিন্তু তার ছেলে বিরক্ত হয়ে বলল, বাবা, আপনি কি আমাদের শান্তিতে থাকতে দেবেন না? কই, কোনো গাড়ি তো আসে না, কোনো শব্দও তো আমরা শুনি না। আপনার মনের ভুল দিয়ে আমাদের ভয় দেখাবেন না। এই বলে আরাফাত মিয়ার কথা কেউ বিশ্বাস করে না, কেউ কান দেয় না। কিন্তু আরাফাত মিয়া জানতেন এটা কোনো সাধারণ বিরতি নয়, এটা ছিল জ্বরের আগের নিস্তবতা। ওই পিশাচটি তাকে সময় দিচ্ছে কাঞ্চনকে মানসিকভাবে ত্যাগ করার জন্য। তিনি লক্ষ্য করলেন কাঞ্চন হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বাচ্চাটা সারাদিন শুধু জানালার দিকে তাকিয়ে থাকে, আর তার চোখগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এদিকে দিনগুলো যেন বাতাসের বেগে কেটে গেল। চলে এলো সেই ভয়ঙ্কর নবম রাত। সেই রাত, যে রাতে পিশাচটি বলেছিল যে জোর করে সে তার নাতিকে নিয়ে যাবে। আরাফাত মিয়া কাঞ্চনের ঘরের দরজা নিজের শরীর দিয়ে আড়াল করে বসে রইলেন। সারা রাত তিনি এক মুহূর্তের জন্য তিনি সেদিন চোখের পাতা এক করেননি। মাঝরাতে যখন চারদিকে কুয়াশায় ছেয়ে গেল, তখন তিনি শুনতে পেলেন অনেক দূর থেকে কান্নার আওয়াজ। কোনো মানুষের কান্না এরকম হয় না, যেন অনেকগুলো আত্মা একসাথে আর্তনাদ করছে। আর সেই আর্তনাদের মাঝখানে বুক চিরে আসছে সেই লাশবাহী গাড়ির তীব্র হর্ন। এক বীভৎস কর্কশ শব্দ করতে করতে গাড়িটি এসে এবার তাদের উঠোনে জোরে ব্রেক কষল।
গাড়ির ভেতর থেকে লাল রঙের ধোঁয়া বের হতে লাগলো। এবার আর পিশাচটি জানালার ওপাশে দাঁড়িয়ে থাকলো না। আরাফাত মিয়া দেখলেন তার ঘরের কাঠের দরজাটা হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। দরজার ওপাশ থেকে সেই দানবীয় শক্তি দরজাটাকে ঠেলছে। হঠাৎ পিশাচের চিৎকার শোনা গেল। বলতে লাগলো বাহির থেকে, আজ নবম রাত, আরাফাত, তোর শেষ সুযোগ। দরজা খোল, কাঞ্চনকে আমাদের হাতে দে, নইলে কাল দশম রাতে যখন এই লাশবাহী গাড়ি ছাড়বে, তখন ওতে লাশ শুধু একজন হবে না, তোর পুরো পরিবার হবে সেই গাড়ির যাত্রী। আরাফাত মিয়া জানতেন পরের রাত অর্থাৎ দশম রাতেই হবে সেই চূড়ান্ত লড়াই। হয় কাঞ্চন বাঁচবে, নয়তো পুরো মধুপুর গ্রাম এক অভাবনীয় ধ্বংসলীলা দেখবে। নবম রাতের সেই চূড়ান্ত হুমকির পর দশম রাত যখন গনিয়ে এলো, পুরো মধুপুর গ্রাম যেন এক শ্মশানের নিস্তবতায় ডুবে গেল। আরাফাত মিয়া আজ আর নিজের ঘরে থাকলেন না। তিনি কাঞ্চনের মা বাবার ঘরে গিয়ে দরজার পিঠ থেকে ওখানে তিনি বসে রইলেন। হাতে তার এক ধর্মগ্রন্থ, মুখে অবিরাম প্রার্থনা, কিন্তু মনে এক গভীর সংখ্যা। পিশাচটি আজ আর কোনো কথা রাখবে না। রাত যখন 2টা বাজলো, মাটির রাস্তায় সেই কর্কশ ইঞ্জিনের আওয়াজ পাওয়া গেল। তবে এবার গাড়িটি শুধু এসে থামলো না, সেটি বাড়ির চারপাশ দিয়ে বারবার চক্কর দিতে লাগলো। গড় 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 শব্দে মনে হচ্ছিল মাটির নিচ দিয়ে ভূমিকম্প হচ্ছে। জানালার টিনের ফাঁক দিয়ে আরাফাত মিয়া দেখলেন সেই সাদা লাশবাহী গাড়িটি থেকে এবার কোনো ধোঁয়া নয়, বরং আগুনের মতো লাল আলো বের হচ্ছে। পিশাচটি বারবার গাড়ির হর্ন দিচ্ছিল, সেই শব্দে কান জ্বালাপালা হয়ে যাচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কাঞ্চনের বাবা মা সেই শব্দ শুনতে পাচ্ছিলেন না। তারা গভীর ঘুমে আচ্ছন্ন, যেন কোনো মায়াবিদ্যা তাদের চেতনা হরণ করে দিয়েছে। একটু পরেই হঠাৎ করেই বাড়ির পেছনের দিকে একটা বিকট শব্দ হলো। আরাফাত মিয়া জানালার ফাঁক দিয়ে দেখলেন তাদের খড়ের তৈরি রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুন সাধারণ আগুনের মতো ছিল না, শিখাগুলো ছিল কালচে লাল। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইল। আগুনের তাপে আর দুয়ায় এবার কাঞ্চনের বাবা মায়ের ঘুম ভেঙে গেল। তারা জানালার বাইরে আগুনের বীভৎসতা দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। কাঞ্চনের বাবা চিৎকার করে উঠলেন, বাবা, রান্নাঘরে আগুন লেগেছে, সব পুরো ছাই হয়ে যাবে, আপনি কাঞ্চনকে ধরুন, আমরা আসছি। আরাফাত মিয়া তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেন। তিনি চিৎকার করে বললেন, যাস না বাবা, ওটা ওদের চাল, ওটা সত্যিকারের আগুন নয়, ওটা মায়া। কিন্তু কে শুনে কার কথা? সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আর ঘর বাঁচানোর তাগিদে কাঞ্চনের বাবা মা কাঞ্চনকে বিছানায় রেখেই পাগলের মতো বাইরে দৌড়ে গেলেন আগুন নেভাতে। কাঞ্চনের বাবা মা ঘর থেকে বের হওয়া মাত্রই ঘরের ভেতরে হু হু করে এক হিমশীতল বাতাস প্রবেশ করলো। আরাফাত মিয়া দেখলেন ঘরের টিনের জানলাটা কোনো মানুষের ছোঁয়া ছাড়াই প্রচণ্ড জোরে খুলে গেল, আর সেই জানালার বাইরে দাঁড়িয়ে আছে সেই বীভৎস পিশাচ। তার শরীর থেকে গলিত মাংসের মতো কষ ঝরছে। আরাফাত মিয়া বাধা দিতে চাইলেন, কিন্তু তার শরীর যেন পাথরের মতো জমে গেল। পিশাচটি জানালার ভেতর দিয়ে তার লম্বা হাড় সর্বস্ব হাত বাড়িয়ে দিয়ে চোখের পলকে বিছানা থেকে 1 বছরের ছোট্ট কাঞ্চনকে সে তুলে নিল। আরাফাত মিয়া অসহায়ের মতো টিনের জানালার ফাঁক দিয়ে দেখলেন যে পিশাচটি কাঞ্চনকে নিয়ে সেই লাশবাহী গাড়ির পেছনের খোলা দরজায় গিয়ে দাঁড়িয়ে উঠল, এবং গাড়ির ভেতর থেকে শত শত অশরীরী আত্মার কান্নার শব্দ আরাফাত মিয়ার কানে তখন ভেসে এলো। গাড়িটি যখন সবকিছু গুছিয়ে গাছিয়ে অবয়বটি স্টার্ট নিল, তখন কাঞ্চন একবার শুধু মা বলে ডুকরে কেঁদে উঠছিল।
তারপর কুয়াশা অন্ধকারে সেই সাদা লাশবাহী গাড়িটি বাতাসের বেগে মিলিয়ে গেল। একটু পরেই আগুন হঠাৎ করে নিভে গেল। কোনো ছাই নেই, কোনো পোড়া গন্ধ নেই, সবই যেন ছিল একটা ভ্রম। কাঞ্চনের মা বাবা যখন হাঁপাতে হাঁপাতে ঘরে ফিরলেন, দেখলেন বিছানা খালি। দোলনাটা তখনও দুলছে, কিন্তু তাতে কাঞ্চন নেই। কাঞ্চনের মা বুক ফাটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন। কাঞ্চনের বাবা পাগলের মতো চারদিকে খুঁজতে লাগলেন। আরাফাত মিয়া তখনও জানালার পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। তিনি ভাঙা গলায় শুধু বললেন, আমি তোদের বারণ করেছিলাম, ওরা ওকে নিয়ে গেছে। লাশবাহী গাড়িটা আজ আর খালি ফিরে যায়নি। সবাই তখন বুঝল যে কাঞ্চন সত্যিই এখানে নেই। তখন মধুপুর গ্রামের সেই নিস্তব্ধ রাত বিলাপ আর হাহাকারে ভরে উঠল। কিন্তু আরাফাত মিয়া জানতেন, এই অপহরণের শেকড়ে অনেক গভীরে চলে গিয়েছে। সেই তান্ত্রিকের দেওয়া উপহার আজ তার অভিশাপ পূর্ণ করেছে। তখন কাঞ্চন হারিয়ে যাওয়ার পর মধুপুর গ্রামে আর কারো চোখে ঘুম ছিল না। কাঞ্চনের বাবা মা পাগলের মতো পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও কোনো চিহ্ন মিলল না। অবশেষে নবম দিনের সেই বিভীষিকার পর যখন সূর্য উঠল, আরাফাত মিয়া তার ছেলেকে বললেন, চল সেই তান্ত্রিকের কাছে, যেখান থেকে এই জীবন এসেছিল, সেখানেই হয়তো এর উত্তর আছে। আরাফাত মিয়া তার ছেলে এবং পুত্রবধূ যখন সেই গভীর জঙ্গলের ভেতর তান্ত্রিকের ডোরায় পৌঁছালেন, দেখলেন তান্ত্রিক আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছেন। তার সামনে একটি যজ্ঞের কুণ্ড জ্বলছে, আর তার পাশে পড়ে আছে কাঞ্চনের সেই ছোট্ট হাতের তাবিজটি। কাঞ্চনের বাবা তান্ত্রিকের পায়ে লুটিয়ে পড়লেন, বলতে লাগলেন যে আমার ছেলেকে ফিরিয়ে দে। কে তাকে নিয়ে গেছে? কেন সেই লাশবাহী গাড়ি আমাদের পিছু ছাড়ছে না? তান্ত্রিক এক বীভৎস অট্টহাসি দিয়ে উঠলেন। সেই হাসিতে পুরো জঙ্গল যেন কেঁপে উঠল। তিনি বললেন, আমি তো আগেই বলেছিলাম আরাফাত মিয়া, প্রকৃতি যা দেয় তা সুদে আসলেও কিন্তু ফেরতও নেই। তুই বংশ রক্ষা করতে চেয়েছিলি, কিন্তু বিনিময়ে কি দিতে হবে তা জানতে চাসনি। তান্ত্রিক এবার আসল রহস্য উন্মোচন করল। তিনি বললেন, কাঞ্চনের জন্মের পেছনে কোনো ঐশ্বরিক আশীর্বাদ ছিল না। 5 বছর ধরে নিঃসন্তান থাকার পর তান্ত্রিক তার কালো জাদু দিয়ে একটি অপার্থিব আত্মাকে কাঞ্চন হিসেবে জন্ম দিতে সাহায্য করেছিলেন। শর্ত ছিল এই যে এই আত্মাটি 1 বছর পৃথিবীতে মানুষের মায়ায় বড় হবে, মানুষের রক্ত মাংসে পুষ্ট হবে, আর যখন তার প্রথম জন্মদিন আসবে তখন তাকে সেই পিশাচ লোকে ফিরে যেতে হবে, একটি লাশবাহী গাড়িতে করে। মূলত কাঞ্চন কোনো রক্ত মাংসের সাধারণ শিশু ছিল না। সে ছিল সেই পিশাচের বংশধর যাকে তান্ত্রিক সাময়িকভাবে এই পৃথিবীতে ভাড়া দিয়েছিলেন। তান্ত্রিক শীতল গলায় বললেন, ওই লাশবাহী গাড়িটি আসলে কোনো গাড়ি নয়, ওটা হলো এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার বাহন। কাঞ্চনের রক্তে এখন মানুষের ঘ্রাণ লেগেছে, তাই পিশাচেরা তাকে নিয়ে গিয়ে তাদের রাজ্যের নতুন রাজা বানাবে। তোদের মায়া ছিল ওই আত্মার খাবার, আর আজ তার যাওয়ার সময় হয়েছে। কাঞ্চনের মা চিৎকার করে বললেন, আমি কিছুই মানি না, আমার ছেলেকে ফিরিয়ে দিন আপনি। তান্ত্রিক তখন এক মুঠো ভস্ম আগুনের কুণ্ডে ছুঁড়ে মারলেন। আগুনের শিখায় ধপ করে একটা প্রতিচ্ছবি ভেসে উঠল। আরাফাত মিয়া দেখলেন সেই ধোঁয়ার ভেতরে সাদা লাশবাহী গাড়িটি চলছে। পেছনের জানালার কাছ দিয়ে ছোট্ট কাঞ্চন তাকিয়ে আছে, কিন্তু তার সেই মায়াবী চোখ এখন নেই। সেখানে জ্বলছে পিশাচের সেই ভয়ঙ্কর নীল আগুন। সে আর কাঁদছে না, বরং তার মুখে ফুটে উঠেছে এক ক্রূর হাসি।
গাড়িটি ধীরে ধীরে একটি ঘন কালো কুয়াশার দেয়ালে হারিয়ে গেল। তান্ত্রিক বললেন, গাড়িটি তার গন্তব্যে পৌঁছে গেছে। আজ থেকে তোদের বংশের নাম মুছে গেল। আর মনে রাখিস আরাফাত মিয়া, প্রতি বছর কাঞ্চনের জন্মদিনের ওই 10 দিন মধুপুর গ্রামের লাশবাহী গাড়ির শব্দ শোনা যাবে। কেউ না শুনলেও তুই শুনবি, কারণ তুই এই চুক্তিতে সই করেছিলি। আরাফাত মিয়া যখন এই গল্প শেষ করলেন তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। তিনি আমাকে বললেন, বাবা, আজ 20 বছর হয়ে গেছে। এখনো প্রতি বছর সেই 10টা দিন আমি রাতে ঘুমাতে পারি না। আমি স্পষ্ট শুনি আমাদের উঠোনে সেই লাশবাহী গাড়িটি এসে থামে। গাড়ির ভেতর থেকে কাঞ্চন আমাকে দাদা বলে ডাকে। দাদা, আসবে না আমাদের সাথে? মধুপুর গ্রামের সেই বাড়িটি আজ এখন আর কেউ যায় না। আমিও চলে এসেছি। সেই বাড়িটা এখন পরিত্যক্ত। তিনি আরও বলেন যে গ্রামের মানুষ আজও রাতে নাকি ওই বাড়ির পাশ দিয়ে হাঁটে না, কারণ গভীর রাতে আজও নাকি সেখানে ইঞ্জিনের গুঙানি আর এক শিশুর খিলখিল হাসির শব্দ শোনা যায়। আরাফাত মিয়া আজও বেঁচে আছেন, শুধু সেই 10টি রাতের প্রতীক্ষায়, কখন সেই সাদা গাড়িটি আসবে আর তাকে নিয়ে যাবে তার নাতির কাছে, যেখানে কোনোদিনও সূর্য ওঠে না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আপনারা যারা যারা এখনও আমাদের ভিডিও লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন আর লাইক বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। যারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সাথে সংযুক্ত হয়ে যান। আর দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।